দীর্ঘ ১৬ বছর পর কারামুক্ত ১৬৮ বিডিআর সদস্য, জেল গেটে আবেগ মাখা পরিবেশ, পরাধীনতার শৃঙ্খল মুক্তির আনন্দ। অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুললেন মির্জা ফখরুল। নিরপেক্ষ সরকার দরকার হবে নির্বাচনকালীন সময়। পাচার অর্থ ফেরাতে ইউরোপীয় সেন্ট্রাল ব্যাংকের সহায়তা চাইলেন ডক্টর ইউনূস। ফেব্রুয়ারিতে জুলাই অভ্যুত্থানে সহিংসতার প্রতিবেদন। এবং ৩৫ বছর ধরে অচল রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ, ১৪ বছরেও গঠিত হয়নি বরিশালে। জুনের মধ্যে নির্বাচন দিতে চায় চবি প্রশাসন। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, আর পুরোটা সংবাদ জুড়ে আছে আমি সোনিয়া ইসলাম। এবারে বিস্তারিত। দীর্ঘ ১৬ বছর পর কারাগার থেকে আজ মুক্তি পেলেন বিস্ফোরক মামলায় জামিন পাওয়া বিডিআরের ১৬৮ সদস্য। এদিন ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মোট ৪১, কাশিমপুর থেকে ১ থেকে ২৬, কাশিমপুর ২ থেকে ৮৯ জন, কাশিমপুর হাই সিকিউরিটি থেকে ১২ জনকে মুক্তি দেওয়া হয়। এ সময় কারাগারের সামনে স্বজনদের হাসি, কান্না আর আনন্দে সৃষ্টি হয় আবেগ মাখা পরিবেশ। আরও জানাচ্ছেন মোহাম্মদ ওয়ালিউল্লাহ। বিডিআর বিস্ফোরক মামলার ১৬৮ আসামির জামিননামা বুধবার কেরানীগঞ্জ ও কাশিমপুর কারাগারে পাঠানো হয়। যাচাই বাছাই শেষে অন্য মামলায় আটকাদেশ না থাকায় বন্দীদেরকে জামিনে মুক্তি দেওয়া হয়। ফেসিস আওয়ামী লীগ সরকারের কারণে জেলের বিনা অপরাধে বিনা দোষে জেলখানা বন্দী ছিলাম। আজকে মুক্তি পেয়ে আনন্দের ভাষা প্রকাশ করার মতো না। যারা এই চক্রান্ত করে ওনাদেরকে হত্যা করছে, আমাদেরকে এত বছর ধরে জেলে রাখছে, তাদের বিচার আমি চাই। আমরা যারা দোষ করি না, এখানে ভুক্তভোগী হয়েছি, তারা যাতে আমাদের পুনরায় আমরা চাকরিতে ফেরত যাইতে পারি। আজকে ১৬ বছর পর খালাবুকে পাবো, এটাই অনেক। আমার বাবাকে ১৬ বছর পরে পাচ্ছি, এখন অনেক খুশি। আমাদের কোনো অপরাধ ছিল না, আমাদের নিরপরাধভাবে এরকমভাবে সাজা দিচ্ছে। এ সময় কারা ফটকের সামনে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। দীর্ঘদিন পর স্বজনদের কাছে পেয়ে আনন্দের পাশাপাশি আবেগপ্রবণ হয়ে পড়েন অনেকে। বেরিয়ে আসা বিডি সদস্যদের মিষ্টি মুখ করান স্বজনরা। খুশিতে পাগল হয় না, ওই পাগল হয়ে গেছি, কোনো ভাষা নাই। বাবা ছাড়া ১৭টা বছর আমরা কাটাইছি, তো এই দিনের অনুভূতি আসলে ভাষায় প্রকাশ করার মতন না। আন্দোলনের ফলাফল আমরা এটাই পেয়েছি বলা যায় সবচেয়ে বড় অর্জন হিসাবে। হত্যা মামলায় ৮৫০ জনের বিচার শেষ হয় ২০১৩ সালের ৫ নভেম্বর, যেখানে ১৫২ জনের ফাঁসি ছাড়াও ১৬০ জনের যাবজ্জীবন ও ২৫৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়। মোহাম্মদ ওয়ালিউল্লাহ, মোহনা সংবাদ। অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি মনে করেন বেশ কিছু বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষতা পালন করতে পারছে না। বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে শহীদ আসাদ দিবস উপলক্ষে এক আলোচনা সভায় মির্জা ফখরুল এসব কথা বলেন। তিনি আশা করেন অন্তর্বর্তী সরকার তাদের সেই নিরপেক্ষতা পালন করবে। সংকট থেকে দেশকে মুক্ত করার জন্য কাজ করবেন তারা। আরও জানাচ্ছেন উষা ফেরদৌস। ১৯৬৯ সালের এই দিনে ঢাকা মেডিকেল কলেজের সামনে পুলিশের গুলিতে শহীদ হন ছাত্রনেতা মোহাম্মদ আসাদুজ্জামান। তার এই আত্মত্যাগ স্বৈরশাসন বিরোধী আন্দোলনকে বেগবান করে। পরবর্তী গণ অভ্যুত্থানের মাধ্যমে পতন হয় স্বৈরশাসক আইয়ুব খানের। জাতীয় প্রেস ক্লাবে শহীদ আসাদের ৫৬তম মৃত্যুবার্ষিকীর আলোচনায় অংশ নিয়ে আলোচকরা বলেন, আসাদের স্বপ্নের জনগণতন্ত্র আজও প্রতিষ্ঠিত হয়নি। আমরা কোনদিন চাই না সরকারের কাছে কোনো, কিন্তু আসাদকে জন্য, আসাদ যে জন্য স্বাধীন হয়েছে, যে আসাদকে জন্য সেই মর্যাদা দেওয়া হয়। আলোচনায় অংশ নিয়ে বক্তারা বলেন, শহীদ আসাদের মতো বীরদের আত্মত্যাগ যেন বেহাত না হয়, সে লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সমস্ত স্টেক হোল্ডারকে, সমস্ত অংশীদারকে একত্রিত করে ঐক্যবদ্ধ রেখে ন্যূনতম জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে এই রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরের কাজটি আপনাদের সম্পন্ন করতে হবে। দেশের ক্রান্তিকালে বিভিন্ন সময়ে যারা অবদান রেখেছে তাদেরকে আমাদের স্মরণ রাখতে হবে। এতে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, অন্তর্বর্তী সরকার নিরপেক্ষতা বজায় রাখতে না পারলে নির্বাচনকালীন সময়ে নিরপেক্ষ সরকার প্রয়োজন হতে পারে। অন্তর্বর্তীকালীন সরকার যদি নিরপেক্ষ না থাকে, তাহলে একটা নিরপেক্ষ সরকার দরকার হবে নির্বাচনের সময়। আমি কথাটা বলতে কারণ আছে, কারণ আমরা দেখি বেশ কিছু বিষয়ে
অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষতা পালন করতে পারছেন না। নির্বাচনের আকাঙ্ক্ষা বিতর্কিত হলে অপশক্তি মাথাচাড়া দিয়ে উঠবে বলেও আশঙ্কা জানান তিনি। প্রশ্ন হচ্ছে সংস্কারগুলো সবগুলো করে আপনার নির্বাচনে যাওয়ার প্রশ্ন, তাহলে কি আমরা 4-5 বছর ধরে অপেক্ষা করবো, বা যতদিন সংস্কার সম্পূর্ণ হয় ততদিন ধরে অপেক্ষা করবে জনগণ? সেই কারণে আমরা বলেছি যে নির্বাচন দ্রুত হওয়া দরকার। দেশের সংকট উত্তরণে অন্তর্বর্তী সরকারের প্রতি নিরপেক্ষতা বজায় রেখে কাজ করার আহ্বানও জানান এই বিএনপি নেতা। আমরা সেই ধরনের একটা ব্যবস্থা দেখে এখনো নিশ্চিত হতে পারছি না যে আমরা দেশের প্রত্যাশাগুলো পূরণ হবে। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। অনেক কথা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের বক্তব্যের কড়া জবাব দিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম। নিজের ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে এক পোস্টে এ জবাব দেন তিনি। পোস্টে তিনি লিখেছেন, বিএনপি মহাসচিবের নিরপেক্ষ সরকারের দাবি মূলত আরেকটা 1-11 সরকার গঠনের ইঙ্গিত বহন করে। 1-11 এর বন্দোবস্ত থেকেই আওয়ামী লীগ ফ্যাসিজমের উত্থান ঘটেছিল। বিএনপি মহাসচিবের বক্তব্য সামনে আরেকটা 1-11 সরকার, সংসদীয় সংখ্যাগরিষ্ঠতা ও নতজানু পররাষ্ট্রনীতির ধারাবাহিকতা এবং গুম খুন ও জুলাই হত্যাকাণ্ডের বিচার না হওয়ার আলামত রয়েছে। কোনো ধরনের সামরিক শাসন বা জরুরি অবস্থা বৈষম্য বিরোধীরা মেনে নেবে না বলেও জানান নাহিদ ইসলাম। স্বৈরশাসন আমলে দেশ থেকে পাচার হওয়া বিলিয়ন ডলারের অর্থ ফিরিয়ে আনতে ইউরোপীয় সেন্ট্রাল ব্যাংকের সহায়তা চেয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। বুধবার ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনের সাইড লাইনে ব্যাংকটির প্রেসিডেন্ট ক্রিস্টিন লাগার্ডের সঙ্গে বৈঠকে এ সহায়তা চান তিনি। এদিকে আলাদা বৈঠকে জাতিসংঘের মানবাধিকার কমিশনার ফলকার তুর্ক বলেছেন, জুলাই অভ্যুত্থানে সহিংসতার বিষয়ে জাতিসংঘের তদন্ত প্রতিবেদন ফেব্রুয়ারির মধ্যেই প্রকাশ করা হবে। নাসিমুল বারী, সৌরভের ডেস্ক রিপোর্ট। সুইজারল্যান্ডে অনুষ্ঠিত হচ্ছে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সভা। এতে যোগ দিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস। সফরের দ্বিতীয় দিনেও বিভিন্ন দেশের সরকার প্রধান এবং কয়েকটি সংস্থার শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক করেন তিনি। আলোচনা হয় ইউরোপীয় সেন্ট্রাল ব্যাংকের প্রেসিডেন্ট ক্রিস্টিন লাগার্ডের সঙ্গে। ডক্টর ইউনুস বলেন, স্বৈরাচারী শাসকের ঘনিষ্ঠ ধনকুবেরা দেশের ব্যাংকিং খাত থেকে প্রায় 17 বিলিয়ন মার্কিন ডলার পাচার করেছে এবং শেখ হাসিনার 15 বছরের শাসনামলে প্রতি বছর 16 বিলিয়ন ডলার করে দেশ থেকে পাচার হয়েছে। এসব অর্থ ফেরাতে ইউরোপীয় সেন্ট্রাল ব্যাংকের সহায়তা চান তিনি। বৈঠকে জুলাই বিপ্লব এবং বাংলাদেশের সংস্কার উদ্যোগ নিয়ে আলোচনা করেন তারা। বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রতি সমর্থন ব্যক্ত করেন লাগার্ড। এদিকে সম্মেলনের ফাঁকে জাতিসংঘের মানবাধিকার কমিশনার ভলকার তুর্কের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। এ সময় ভলকার তুর্ক জানান, জুলাই আগস্ট সহিংসতার বিষয়ে জাতিসংঘের প্রতিবেদন ফেব্রুয়ারির মধ্যে প্রকাশ করা হবে। তদন্ত চূড়ান্ত পর্যায়ে আছে। প্রতিবেদনটি প্রকাশের আগে জাতিসংঘের মানবাধিকার দপ্তর থেকে বাংলাদেশকেও অবগত করা হবে। রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘ মানবাধিকার প্রধানের সহায়তা চান প্রধান উপদেষ্টা। তিনি বলেন, মিয়ানমার থেকে লক্ষাধিক নতুন শরণার্থীর কারণে বিগত কয়েক মাসে পরিস্থিতি আরও খারাপের দিকে গেছে। 4 দিনের সরকারি সফর শেষে 25 জানুয়ারি দেশে ফেরার কথা রয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের। নাসিমুল বারী, সৌরভ, মোহনা সংবাদ। জ্বালানি খাতের উন্নয়নে বাংলাদেশকে 3 কোটি মার্কিন ডলার অতিরিক্ত অর্থায়ন করবে বিশ্বব্যাংক। বাংলাদেশি মুদ্রায় এর অর্থের পরিমাণ 367 কোটি 14 লাখ টাকা। এনহ্যান্সমেন্ট অ্যান্ড স্ট্রেংথেনিং অফ পাওয়ার ট্রান্সমিশন নেটওয়ার্ক ইন ইস্টার্ন রিজন প্রকল্পে বাড়তি অর্থায়ন করবে সংস্থাটি। বৃহস্পতিবার অর্থনৈতিক সম্পর্ক বিভাগে বাংলাদেশ সরকার এই বিশ্ব ব্যাংকের মধ্যে এই ঋণ চুক্তি সই হয়। এ প্রকল্পের মাধ্যমে বৃহত্তর কুমিল্লা, চট্টগ্রাম, নোয়াখালী নির্ভরযোগ্য বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত ও বিদ্যুতের ক্রমবর্ধমান চাহিদা পূরণের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। বাংলাদেশ সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মোহাম্মদ শাহরিয়ার কাদের সিদ্দিকী এবং বাংলাদেশ নিযুক্তি বিশ্ব ব্যাংকের ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর গেইল মার্টিন চুক্তিতে স্বাক্ষর করেন। অধস্তন আদালতের ম্যাজিস্ট্রেটদের নিয়ন্ত্রিত অর্থায়ন কর্মসংস্থান নির্ধারণ
পদোন্নতি ও ছুটি এবং বিশৃঙ্খলা বিধান সংক্রান্ত সংবিধানের ১১৬ অনুচ্ছেদের কারণে বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয় গঠন থেমে আছে। তাই সংবিধানের এই অনুচ্ছেদটি অবৈধ ঘোষণা হওয়া উচিত বলে মনে করেন রিটকারীদের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। বৃহস্পতিবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায়চৌধুরীর হাইকোর্ট বেঞ্চে এই রুলের ওপর শুনানি হয়। এদিকে সুপ্রিম কোর্টে বিচারিক নিয়োগ অধ্যাদেশ ২০২৫-কে বৈষম্যমূলক উল্লেখ করে সংশোধনের দাবি জানিয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এম মাহবুবউদ্দিন। হাইকোর্টে কি হচ্ছে না হচ্ছে জানেন না, অনেকে হাইকোর্টে শুনে নেই কোনো প্রসিডিংস, আপনি হাইকোর্টে বিচারপতি হয়ে যাবেন, হন ভালো জানেন মেধা আছে বিচারপতি হন, কিন্তু আপনি প্রতিনিধি থাকবে, আইনজীবী প্রতিনিধি থাকবে না, এটা গ্রহণযোগ্য নয়। আমি মনে করি অনতি বিলম্বে আইনজীবীদের অসন্তোষ দূর করার জন্য, পাশাপাশি আইনজীবীতে ভালো বিচার নিয়োগের জন্য এই আইনটা সংশোধন করা উচিত। সরকারের হস্তক্ষেপ যখন যেভাবেই সরকার থাকুন না কেন, তাদের স্বাধীনতা যদি ইমপ্লিমেন্ট করা হয়, সুপ্রিম কোর্টের অধীনে থাকে, তাহলে আমরা বিশ্বাস করি তারা অধিকতর স্বাধীনভাবে তাদের কর্মকাণ্ড পরিচালনা করতে পারবে। তারপরেও কোনো ব্যক্তি যদি নিজ থেকে স্বাধীন না হয়, জোর করে তাকে স্বাধীন বানানো যায় না। মানবতা বিরোধী অপরাধের মামলায় জামায়াতের নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদনের শুনানি পিছিয়ে আগামী ২০ ফেব্রুয়ারি ধার্য করেছেন আপিল বিভাগ। সকালে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৪ বিচারপতি আপিল বেঞ্চ এ আদেশ দেন। বেঞ্চে ১ বিচারপতি না থাকায় আদালত শুনানির দিন পিছিয়ে দেন। এর আগে গত ৯ জানুয়ারি শুনানির জন্য আজ দিন ধার্য করেছিলেন আপিল বিভাগ। ২০১৯ সালের ২৩ অক্টোবর মানবতা বিরোধী অপরাধের মামলায় জামায়াতের নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায় বহাল রাখেন আপিল বিভাগ। ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সদস্যরা পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করবে। প্রয়োজনে দেশের জন্য জীবন উৎসর্গ করতেও দ্বিধা করবে না তারা। সকালে চট্টগ্রাম সেনানিবাসে শহীদ MR চৌধুরী প্যারেড গ্রাউন্ডে অভিষেক অনুষ্ঠানে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এসব কথা বলেন। অনুষ্ঠানের মধ্য দিয়ে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ১৭তম কর্নেল অফ দ্য রেজিমেন্ট হিসেবে অভিষিক্ত হন সেনাপ্রধান। এ সময় তিনি বলেন, আধুনিক উন্নত প্রযুক্তির যুদ্ধাস্ত্র ও সরঞ্জাম সংযোজনের মাধ্যমে সেনাবাহিনীর সক্ষমতা বৃদ্ধি পেয়েছে। আমি আশা করব ইস্ট বেঙ্গল রেজিমেন্টের প্রতিটি সদস্য তাদের উপর অর্পিত দায়িত্ব সর্বোচ্চ শৃঙ্খলা পেশাদারিত্বর সাথে পালন করবে। এই রেজিমেন্টের প্রতিটি সদস্য দেশের যে কোনো প্রয়োজনে স্বতঃস্ফূর্তভাবে দায়িত্ব পালন করবে, প্রয়োজনে নিজের জীবন বিসর্জন দিতে সর্বদা প্রস্তুত থাকবে। একনিষ্ঠ উদ্যোগের ফলে বিগত কয়েক বছরে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট তথা বাংলাদেশ সেনাবাহিনীর আধুনিক দীর্ঘ ৩৫ বছর ধরে অচল রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু। অন্যদিকে প্রতিষ্ঠার ১৪ বছর পরও বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ আলোর মুখ দেখেনি। আর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসন চাইছে জুনের মধ্যে চাকসু নির্বাচন আয়োজন করতে। এদিকে খুলনা বিশ্ববিদ্যালয় এখনও রাজনীতিমুক্ত। ছাত্র সংসদ নির্বাচন নিয়ে মাহবুব হাসান রিপনের ৫ পর্বের ধারাবাহিকের আজ ৫ম পর্ব। পদ্মার তীর ঘেঁষে গড়ে ওঠা দেশের দ্বিতীয় প্রাচীন সর্বোচ্চ বিদ্যাপীঠ রাজশাহী বিশ্ববিদ্যালয় ১৯৫৩ সালে প্রতিষ্ঠার পর ১৪ বার অনুষ্ঠিত হয়েছে রাকসু নির্বাচন। সর্বশেষ ১৯৮৯-৯০ শিক্ষাবর্ষে হয়েছে ছাত্র সংসদ নির্বাচন। জুলাই আগস্ট বিপ্লবের পর বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা রাকসু নির্বাচন নিয়ে বেশ তৎপর। রাকসু নির্বাচন দিলে এমনিতেই সবকিছু দাবি আদায়ের সর্বোচ্চ জায়গা হিসেবে রাকসু যখন চলে আসবে, তখন ছাত্র রাজনীতিগুলো একটা সীমাবদ্ধতা, একটা লিমিটেশনের ভিতরে চলে আসবে। রাকসু নির্বাচনটা আমরা জানি এতদিন সঠিকভাবে হয়নি, তাই আমাদের এইটাই ইচ্ছা যে এখন যেন নিরপেক্ষভাবে আমরা একটা নির্বাচন পাই। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ তাদেরকে কোনোভাবে কোনো ব্যানারে কোনোভাবেই এই রাকসু ইলেকশনে অংশগ্রহণ করতে দেওয়া যাবে না। গঠনতন্ত্র সংশোধন নিয়ে ভাবলেও নির্বাচন কবে হবে তার সুস্পষ্ট জবাব নেই প্রশাসনের কাছে। কাজ সময় এগিয়ে চলেছে, আশা করি আমরা এই ধরনের প্রাথমিক কাজগুলো শেষ হওয়ার পরে একটা নির্বাচনের দিকে ধাবিত হতে পারবো বলে মনে করতেছি। এদিকে প্রতিষ্ঠার পর দক্ষিণাঞ্চলের সর্বোচ্চ বিদ্যাপীঠ বরিশাল বিশ্ববিদ্যালয়ে হয়নি কোনো ছাত্র সংসদ নির্বাচন। আমাদের বিশ্ববিদ্যালয়ে তো অতীতে কখনো ছাত্র সংসদ নির্বাচন হয়নি, বিশ্ববিদ্যালয় আইনেও ছাত্র সংসদ নির্বাচন ব্যাপারটা নাই। ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে মানে স্টুডেন্টদের তাদের যে অধিকার, তাদের যে
চাওয়া, এটা আসলে বলতে দেওয়ার একটা জায়গা তৈরি করে দেওয়া। যত কমিটি আছে এগুলোকে আমি আগে মনিটরিং করে এগুলো আগে ভেরিফাই করে এরপরে আমার ছাত্র সংসদ নির্বাচনে যাওয়া উচিত। এ নিয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কেউ। জুলাই গণ অভ্যুত্থানের পর ছাত্র সংসদ নির্বাচন নিয়ে ঢাকার বাইরে সবচেয়ে বেশি তৎপরতা দেখা গেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। আমরা চাকসু ইলেকশনের যে নীতিমালা, সেখানে আমরা প্রথমত আমাদের শিক্ষার্থী যারা আছে তাদের সাথেও আমরা বসবো। জুনের মধ্যেই ইলেকশন করার জন্য আমরা প্রাথমিক পরিকল্পনা গ্রহণ করেছি। বেশিরভাগ ছাত্র সংগঠন এ উদ্যোগকে স্বাগত জানালেও দ্রুত নির্বাচনের পক্ষে নয় ছাত্রদল। বর্তমান প্রশাসনকেও ধন্যবাদ জানাতে চাই ছাত্র সংসদ নির্বাচনের উদ্যোগ গ্রহণ করার জন্য। বিগত 15 বছর ধরে যে অপরাধ করছে এদের বিচার নিশ্চিত করতে হবে, বিচার নিশ্চিত হবার পর দেন নির্বাচন। এদিক থেকে ব্যতিক্রম খুলনা বিশ্ববিদ্যালয়। প্রতিষ্ঠা লগ্ন থেকে দক্ষিণ পশ্চিমাঞ্চলের এই সর্বোচ্চ বিদ্যাপীঠটি রাজনীতিমুক্ত, তাই শিক্ষার্থীরা চান না এখানে কোনো ছাত্র রাজনীতি বা ছাত্র সংসদ থাকুক। ছাত্র সংসদ না থাকাটাই ভালো। রাজনৈতিক কোনো দল নেই বা ছাত্র সংসদ এটা নেই, সেহেতু এখানে আমরা সবাই সমান। ছাত্র সংসদ নেই বলে যে আমাদের এরকম কোনো ঝামেলা হয় বা আমরা দাবি দেওয়াগুলো উপস্থাপন করতে পারি না, এরকম কোনো কিছুই আসলে হয় না। রাজনৈতিক কোনো দল থাকলে তারা ভেটো দিতে পারতো, তারা অল্প কিছু মানুষের মধ্যে সিদ্ধান্ত নিতে পারতো। মাহবুব হাসান, রিপন, মোহনা সংবাদ। প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিনামূল্যে বিতরণের বই খোলা বাজারে বিক্রি ও মজুতকারী চক্রের 2 সদস্যকে আটক করেছে ডিবি। এ সময় 2 ট্রাক বই জব্দ করা হয়। বুধবার রাজধানীতে অভিযান চালিয়ে তাদের আটক ও বই উদ্ধার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিবি দক্ষিণ যুগ্ম পুলিশ কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম জানান, অভিযান অব্যাহত থাকবে, চক্রের সঙ্গে জড়িতদের গ্রেফতার করা হবে। অভিযান পরিচালনা করে সিরাজুল ইসলাম উজ্জ্বল এবং দেলোয়ার হোসেনকে আটক করে। এ সময় তাদের হেফাজতে থাকা প্রায় 10,000 বিনামূল্যে বিতরণের সরকারি বই উদ্ধার করা হয়। আটককৃত বইয়ের মূল্য অনুমান 8 লক্ষ টাকা। আমরা বিজ্ঞ আদালতের আদেশ মোতাবেক আমরা ন্যাশনাল কারিকুলাম টেক্সট বুক বোর্ডকে ফেরত প্রদান করতে পারি এবং ফেরত প্রদানের করলে তৎপরবর্তী তারা হয়তো সেক্ষেত্রে ব্যবস্থা নেবেন। বিশ্বের দূষিত শহরের তালিকায় আজও উঠে এসেছে বাংলাদেশের রাজধানী ঢাকার নাম। IQ এর সূচকে 279 স্কোর নিয়ে এই তালিকার শীর্ষে রয়েছে বসনিয়া, চীনের হুয়াইন শহর। আর 239 স্কোরের দ্বিতীয় অবস্থানে চেন্দু। 270 স্কোর নিয়ে চতুর্থ স্থানে রয়েছে ঢাকা। এই তালিকা অনুযায়ী ঢাকার বাতাস নাগরিকদের জন্য খুবই অস্বাস্থ্যকর। বিশেষজ্ঞরা বলছেন IQ এর স্কোর 201 থেকে 300 পর্যন্ত খুবই অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। এই অবস্থায় শিশু, প্রবীণ ও অসুস্থ ব্যক্তিদের ঘরে থাকার পরামর্শ দেন তারা। মাঘের শুরু থেকেই শীতের দাপটে কাঁপছে দেশ। শীতের বিভিন্ন জেলা ঘন কুয়াশায় ঢাকা থাকছে দিনের বেশিরভাগ সময়। উত্তরের জেলা গাইবান্ধায় বেড়েছে শীতের তীব্রতা। এতে বিপাকে পড়েছে নির্ময়ের মানুষ। খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণ করছে তারা। দিনভর হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করছে। অন্যদিকে শীতের সাথে পাল্লা দিয়ে বাড়ছে ঠান্ডাজনিত রোগবালাই। এতে বেশি আক্রান্ত হচ্ছে শিশু ও বৃদ্ধরা। ঠান্ডা তো কালকে যেটা দেখছিলাম তার থেকে আজকে সকালে বেশি ঠান্ডা মনে হচ্ছে। কঠিন শীত, বাড়াতে পারতেছি না, কুয়াশার কারণে কাজকর্ম করার সমস্যা হয়। এবার দেশের বাইরের খবর। ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে আবারও ছড়াচ্ছে দাবানল। নিয়ন্ত্রণহীন এই অগ্নিস্রোতে মাত্র 2 ঘন্টায় পুড়ে গেছে 9,000 একরের বেশি এলাকা। ঝুঁকি বিবেচনায় এরই মধ্যে 31,000-এর বেশি বাসিন্দাকে নিরাপদে সরিয়ে নিয়েছে প্রশাসন। ইশতিয়াক হোসেনের ডেস্ক রিপোর্ট। সাম্প্রতিক সময় দাবানলে ব্যাপকভাবে বিপর্যস্ত হয় যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস। ভয়াবহ সেই বিপর্যয়ের ক্ষত না কাটতেই নতুন করে আবারও আগুন ছড়িয়ে পড়েছে উত্তর লস অ্যাঞ্জেলেসের বিস্তীর্ণ এলাকায়। পলিসেডস এবং ইয়াটনের পর এবার জ্বলছে শহরের উত্তরের কাস্টাইক লেক সংলগ্ন এলাকা। মার্কিন সংবাদ মাধ্যম বলছে মাত্র 2 ঘন্টার মধ্যেই প্রায় 8,000 একর বিস্তৃত এলাকায় আগুন ছড়িয়ে পড়েছে। ইতোমধ্যেই 31,000 মানুষকে ঘর ছাড়ার নির্দেশ দিয়েছে প্রশাসন। এদিকে ক্যালিফোর্নিয়ার দক্ষিণাঞ্চলের ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণে এলেও এখনও রেড ফ্ল্যাগ জারি রয়েছে সেখানে। ক্যালিফোর্নিয়া বন ও অগ্নিসুরক্ষা বিভাগ জানিয়েছে 1,100 দমকল কর্মী দক্ষিণ ক্যালিফোর্নিয়ার বিভিন্ন স্থানে মোতায়েন করা হয়েছে। এছাড়া আগামী শনিবার থেকে সোমবার পর্যন্ত বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।
এদিকে ওয়েস্ট কোস্ট এলাকায় বন্ধ হয়ে গেছে মূল সড়কের একাংশ, ফলে সড়ক পথে ব্যাপক যানজটের মুখে পড়তে হচ্ছে যাত্রীদের। কাস্টাইকের পিচেস জেলের জন্য জারি হয়েছে সতর্কতা। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ। রাশিয়া ইউক্রেন যুদ্ধে প্রায় 1000 উত্তর কোরিয়া সেনা নিহত হয়েছে। গেল 3 মাসে তারা নিহত হয় বলে এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি। এদিকে গাজায় ধ্বংসস্তূপের নিচে থেকে অর্ধশতাধিক ফিলিস্তিনের লাশ উদ্ধার করা হয়েছে। অন্যদিকে ভারতের মহারাষ্ট্রে ট্রেন থেকে লাফিয়ে পড়ে 13 জনের মৃত্যু হয়েছে। ইশতিয়াক হোসেনের আরেকটি রিপোর্ট। 4,000 losses, killed, wounded or captured. ইউক্রেন যুদ্ধে গেল 3 মাসে উত্তর কোরিয়ার প্রায় 1000 সেনা নিহত হয়েছে। রাশিয়ার সীমান্তবর্তী কুরস্ক অঞ্চলে তারা নিহত হয় বলে বুধবার এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি। উত্তর কোরিয়া থেকে পাঠানো আনুমানিক 11,000 সৈন্যের মধ্যে ইতোমধ্যেই 4,000 যুদ্ধে নিহত, আহত, নিখোঁজ বা প্রতিপক্ষের হাতে বন্দী হয়েছে বলে জানানো হয়। ইউক্রেনে দ্রুত যুদ্ধবিরতি চুক্তির নথি তৈরি করা হচ্ছে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। এ লক্ষ্যে শীঘ্রই দাপ্তরিক তৎপরতা শুরু হবে বলেও জানান তিনি। এরই মধ্যে রাশিয়ার বিরুদ্ধে আরও নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে 47,000 মানুষের প্রাণহানির পর সম্প্রতি ফিলিস্তিনের গাজায় কার্যকর হয়েছে যুদ্ধবিরতি চুক্তি। তবে এখনও বেড়েই চলেছে মৃতের তালিকা। ধ্বংসস্তূপের নিচ থেকে একের পর এক উদ্ধার করা হচ্ছে লাশ। গত 24 ঘন্টায় আরও অর্ধশতাধিক ফিলিস্তিনির মরদেহ উদ্ধার করা হয়েছে। এতে 47,200-তে উন্নীত হয়েছে প্রাণহানি। অন্যদিকে ভারতের যাত্রীবাহী ট্রেন থেকে লাফিয়ে পড়ে 13 জনের মৃত্যু হয়েছে। বগিতে আগুন লেগেছে এমন আতঙ্কে বুধবার মহারাষ্ট্রের জলগাঁওয়ের পচেরা এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। দীর্ঘ 16 বছর পর কারামুক্ত 168 বিডিআর সদস্য। জেল গেটে আবেগ মাখা পরিবেশ, পরাধীনতা শৃঙ্খল বৃদ্ধির আনন্দ। অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুললেন মির্জা ফখরুল। নিরপেক্ষ সরকার দরকার হবে নির্বাচনকালীন সময়ে। পাচার অর্থ ফেরাতে ইউরোপীয় সেন্ট্রাল ব্যাংকের সহায়তা চাইলেন ডক্টর ইউনুস। ফেব্রুয়ারিতে জুলাই অভ্যুত্থানে সহিংসতার প্রতিবেদন। এবং 35 বছর ধরে অচল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ। 14 বছরেও গঠিত হয়নি বরিশালে। জুনের মধ্যে নির্বাচন দিতে চায় চবি প্রশাসন। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 9টায়। এর আগে সংবাদ এক নজর দেখবেন সন্ধ্যা 7টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।